জঙ্গলমহল উৎসব যখন হচ্ছে, প্রত্যেকটা জঙ্গলমহল উৎসবের নামে 6 কোটি 7 কোটি টাকা। কোথা থেকে আসছে টাকা? কোন খাতে টাকা? তখন তো টাকার অভাব পড়ছে না। 6 কোটি 7 কোটি, 6 লক্ষ 7 লক্ষ বলি একটা জঙ্গলমহল উৎসব গড়ে পার ইয়ার প্রায় 40 থেকে 55 কোটি টাকার কাছাকাছি জঙ্গলমহল উৎসবের নামে খরচা হচ্ছে। ছাত্রছাত্রীদের এডুকেশনের যেই বিষয় আসছে, তাদের যে ওই প্রত্যন্ত এলাকায় যে প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল অথবা যে কলেজে যখন শিক্ষক নিয়োগের কথা যখন উঠছে, তখন আর তাদের কাছে পয়সা নেই। দুর্গাপূজার 85,000 অনুদান টাকা তখন লুটছে। কাদের টাকা এটা? আমরা চাই না জঙ্গলমহল উৎসব, আমরা চাই না ধামসা মাদক, আমাদেরকে শিক্ষা দিন। তাহলে আমরা আদিবাসীরা ভালো নেই, জঙ্গলমহল হাসছে না, আদিবাসীরা হাসছে না। আমরা অত্যন্ত পীড়ার মধ্যে আছি, আমরা অত্যন্ত দুঃখে আছি, আমরা অত্যন্ত কষ্টে। ইলেকট্রিক বিল দিতে বাধ্য করা হচ্ছে, জবরদস্তি যে ওয়েসি স্কলারশিপ এগুলো দেরিতে দেওয়া হচ্ছে, এগুলো আদিবাসীরা কোথায় গিয়ে বলবে, কাকে বলবে? তার জন্য 20 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো যারা আদিবাসী তালিকার অন্তর্ভুক্তই নয়, স্বঘোষিত তারা আদিবাসী। তারা নাকি স্বাধীনতার আগে আদিবাসী ছিল, তারপরে মাঝে হঠাৎ করে ভুলে গেছিল, তারপর হঠাৎ করে সেই 1993 সালে কয়েক দশক ওবিসি ক্যাটাগরির ক্ষীর খাওয়ার পরে ঠিক তুলে বলছে আমি আদিবাসী বটি, আমি আদিবাসী ছিলি। কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আদিবাসী হওয়ার আগেই তাদেরকে আদিবাসীদের উন্নয়নের 20 লক্ষ টাকা দেওয়া হলো? রাষ্ট্রপ্রধান আছেন, বুক ঢুকে একজন বলছেন বিকাশ, একজন বলছেন উন্নয়ন, একজন বলছেন পকোড়া তালো, একজন বলছেন চপ শিল্প। এই আমাদের অবস্থা। একাধারে আদানির 46,000 কোটি টাকার যেটা লোন বা ঋণ, সেটা মাফ করা হচ্ছে। অন্যদিকে আদিবাসী ছাত্রছাত্রীদেরকে তাদের ইলেকট্রিক বিল দিতে বাধ্য করা হচ্ছে। আপনারা চিন্তা করবেন না? আপনারা যারা অফিসিয়াল আছেন, আপনারা যারা আধিকারিক আছেন, আপনারা যারা লেখাপড়া শিখেছেন, আপনারা যারা বিবেচক, আপনারা এই বিষয়গুলো ভাববেন না? দেশ কাদের জন্য, রাষ্ট্র কাদের জন্য, কাদের উপর আপনারা দমন পীড়ন করছেন, কাদেরকে শোষণ করছেন? যারা এই সাধারণ হোস্টেলগুলোতে থাকে তারা কারা? যারা এই সমস্ত বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে যারা এসছে তারা এরা কারা? যারা রাস্তায় বসে পড়ছে তারা কারা? এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক যে ভারতবর্ষ স্বাধীনতার 77 বছর পরও এই বিষয়গুলো আমাদেরকে বলতে হচ্ছে। একই সাথে দেখুন, এই যে প্রত্যেকটা দেশের, অন্যান্য দেশ আমরা বাদই দিলাম, ভারতবর্ষ সমগ্র ভূখণ্ডের আয়তনে যত শতাংশ বনভূমি থাকার কথা, এখন কি সেটা আছে? যত থাকার কথা তার তুলনায় এখন অনেক কম। তা সত্ত্বেও বনভূমিকে ধ্বংস করতে হবে। আর যখনই গরম পড়বে, উড়ি বাবারে গরম পড়লো, এই হলো রে, ওই হলো রে। বনভূমি উচ্ছেদ করে, বৃক্ষ ছেদন করে, পাহাড় ধ্বংস করে আমরা কেউ ভালো থাকতে পারবো না। যারা আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকি বা সেই অফিসে কাজ করি, আমাদের কোথাও মনে হতে পারে আমরা মনে হচ্ছে ভালো আছি, কিন্তু সেই ভালো থাকাটা কোথাও আপাতত। বনভূমি ধ্বংস হলে, আদিবাসী ধ্বংস হলে আমরা কেউ ভালো থাকবে না। আপনারা বিষয়টা বুঝুন। আদিবাসীরা বলছে কি যে হোস্টেলগুলো যেগুলো বন্ধ সেগুলো যেন খুলে দেওয়া হয়। বিভিন্ন যে হোস্টেলগুলো কলেজ অ্যাসোসিয়েটেড বা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েটেড আছে, তার পরিকাঠামোগুলো যেন ঠিকঠাক করা হয়। যে কোনো অবস্থায় ছাদ খসে পড়বে, বা ছাদ খসে পড়ে মাথায় পড়ে কোনো ছাত্রছাত্রীর মূল্য তো 10 লাখ টাকা তো রেডি আছে। এইটা কি সিস্টেম হতে পারে? যেখানে রাজ্যের বিভিন্ন আধিকারিক, বিভিন্ন রাজনীতিবিদ পার ডে গরু বিক্রি করে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, মাটি বিক্রি করে পার ডে 50 কোটি টাকা, 80 কোটি টাকা, 100 কোটি টাকা পার ডে, বিভিন্ন যেগুলো আনএথিক্যাল বা আনপার্লামেন্টারি ওয়ার্ক, সেগুলো করে তারা উপার্জন করছেন। বিভিন্ন যারা বড় বড় যারা শিল্পপতি আছেন, শুধুমাত্র আদানির নাম নিলে কি হবে, আর আরো যারা শয়ে শয়ে শিল্পপতি আছেন, ওনাদের অত্যন্ত সহজে লোন মাফ করা হচ্ছে। ওনাদেরকে যখন কোনো মেন স্ট্রিম মিডিয়া যখন এই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে, তখন বলা হচ্ছে এটা রাইটস অফ করা হচ্ছে। আরে ওই একই রাইটস অফ যারা আমাদের কৃষক, যারা আমাদের মানে খেটে খাওয়া দিন খাওয়া মানুষ, ওনাদেরকেও রাইটস অফ করা হোক, তার বেলা নাই। যত দমন পীড়ন, যত প্যাঁচ সাধারণ মানুষের উপর। আরো বেশি সস্তা হচ্ছে আদিবাসীরা। সুকুমারের একটা সুন্দর কবিতা ছিল যে সব থেকে খেতে ভালো গরিবের রক্ত। ওটা আরেকটু বন্ধ হতো, উনি খুব ব্যাপক অর্থে বলার চেষ্টা করেছেন, কিন্তু কনফাইন্ড অর্থে যদি বলা হয় সব থেকে খেতে ভালো আদিবাসীদের রক্ত। আদিবাসীদেরকে মারতে হবে, আদিবাসীরা যেন শত্রু। অথচ এই দেশ গঠনে বা এই দেশের অগ্রগতিতে কোনো সময় কিন্তু আদিবাসীরা বাধা হয়ে দাঁড়ায়। রাষ্ট্র তাহলে কেমন দেশ গড়ার স্বপ্ন দেখছেন যেখানে তাদের আদিম অধিবাসী যারা, আদিম নাগরিক যারা, তারাই থাকবেন না? এই দেশ কেমন দেশ? এই সকাল কেমন সকাল? এই ভোর কেমন ভোর, যেটা গভীর রাতের থেকে অন্ধকার? কেন এইরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আদিবাসী ছাত্রছাত্রীদেরকে রাস্তায় নামতে হচ্ছে?
কেন আমাদেরকে বারবার বলে দিতে হচ্ছে যে যারা নন ট্রাইব, যারা আদিবাসী নয় তাদেরকে যেন সুযোগ না দেওয়া হয়? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে যারা আদিবাসী নয় তাদের হরিলুটের বাতাসার মতো এসটি সার্টিফিকেট দিয়ে ওই এসটি ছাত্রছাত্রীদের জন্য যা ধার্য সংরক্ষণের সুবিধা সেগুলো নন ট্রাইবদেরকে দেওয়া হচ্ছে। এটা আলাদা করে বলে দেওয়ার বিষয় যে যারা সরকার, ঘোষ, মাহাতো, মণ্ডল, বিশ্বাস, মোহাম্মদ, হুসেন, নাসরিন এরা এসটি নয়, কিন্তু আলাদা করে এর জন্য ডেপুটেশন দিতে হচ্ছে কেন? তাহলে আমরা আদিবাসীরা এখন যেগুলো মৌলিক চাহিদা, যেগুলো শিক্ষা, যেগুলো হচ্ছে তার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, রাস্তাঘাট, পানীয় জল, সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছি। আর আমরা কোথাও তুলনা করছি চীনের সাথে, কোথাও তুলনা করছি আমেরিকার সাথে, কোথাও তুলনা করছি জাপানের সাথে। কিভাবে সম্ভব? একটা দেশ আমরা তুলনা করছি যে অগ্রগতি হবে, উন্নয়ন হবে, একটা ডেভেলপ কান্ট্রি হবে, সেখানে তার নাগরিকরাই থাকবে না। এমন একটা দেশ, এমন একটা নাগরিক, সেখানে তাদের নিজেদের নাগরিকরাই থাকবে না। তাদের নিজেদের যারা আদিম নাগরিক তাদেরকেই দমানোর জন্য যারা অফিসিয়াল আছেন, যারা পুলিশ আছেন, যারা প্রশাসন আছেন, ওনাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া। এইভাবে একটা দেশ কতদিন চলতে পারে? এই শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা এসেছি। যারা আপনারা অফিসিয়াল আছেন, আপনারাও যদি কখনো সময় পান, অফিসিয়ালি আনঅফিসিয়ালি বিষয়টা আপনাদের উচ্চ যারা আধিকারিক আছেন ওনাদের সাথে বলবেন। কখনো বিভিন্ন সময় আপনাদের সাথেও আলোচনা হয়, বিসিডাব্লিউর সাথেও হোক বা টিএমের সাথে হোক, অন্যান্য আধিকারিক হোক বা আরও যারা রাজনীতিবিদ যারা আছেন, যারা দাবি করেন আমাদের উন্নয়নের স্বার্থেই ওনারা দিন নাই রাত এক করে কাজ করছেন, ওনাদেরকে বলবেন যে আদিবাসীরা ভালো নেই। আর এই ধামসা মাদল দিয়ে বিভিন্ন জঙ্গলমহল উৎসব করে এই যে আদিবাসীদেরকে যে আইওয়াস করছে, এখন সকলেই সচেতন। ধামসা মাদল কেউ চায় না, বিশ্বাস করুন। অনেকে বলে এই আদিবাসীদেরকে তো ধামসা মাদল দিলেই হয়ে যাবে, কি করবে? আমরা যারা এখানে আছি, আমরা যারা বিভিন্ন পদাধিকারী আছেন, অনেকেই ওয়েল এডুকেটেড, সবাই সমস্ত কিছু বোঝে। আলাদা করে বিষয়টা নয় যে তারা কিছুই বোঝে না, ধামসা মাদল, সবাই সমস্ত কিছু বোঝে। সবাই কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, সবাই হিউম্যান বিং, সবাই আমরা হোমো স্যাপিয়েন্স স্যাপিয়েন্স। এমন একটা ভাগ, আরে আদিবাসীদেরকে তো ধামসা মাদল দিতে হবে, আদিবাসীরা তো শুধু মদ খায়। হিসাব করে দেখুন তো কতজন ছাত্রছাত্রী, কতজন যারা পদাধিকারী আছেন মদ গিলে এসছে এখানটায়। বিষয়টা একেবারেই তা নয়। জঙ্গলমহল উৎসব যখন হচ্ছে, প্রত্যেকটা জঙ্গলমহল উৎসবের নামে 6 কোটি 7 কোটি টাকা। কোথা থেকে আসছে টাকা? কোন খাতে টাকা? তখন তো টাকার অভাব পড়ছে না। 6 কোটি 7 কোটি, 6 লক্ষ 7 লক্ষ বলিনি, একটা জঙ্গলমহল উৎসব। জঙ্গলমহলের বিভিন্ন ঝাড়গ্রাম বা এরকম জায়গাতে এক একটা ডিস্ট্রিক্টে হচ্ছে, 2-3টে জায়গাতে হচ্ছে। প্রত্যেক বছর এরকম 5-7টা জায়গায় হচ্ছে। গড়ে পার ইয়ার প্রায় 40 থেকে 55 কোটি টাকার কাছাকাছি জঙ্গলমহল উৎসবের নামে খরচা হচ্ছে। ছাত্রছাত্রীদের এডুকেশনের যেই বিষয় আসছে, তাদের যে ওই প্রত্যন্ত এলাকায় যে প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল অথবা যে কলেজে যখন শিক্ষক নিয়োগের কথা যখন উঠছে, তখন আর তাদের কাছে পয়সা নেই। দুর্গাপূজার 85,000 অনুদান, টাকা তখন লুটছে। কাদের টাকা এটা? আপনারা ভাবুন, আপনারা যারা অফিসিয়াল আছেন, যারা পথচলতি মানুষজন আছেন, টাকাটা কাদের? 85,000 টাকা যে লুটছেন, বিলাচ্ছেন, এবং প্রত্যেকটা ওই জঙ্গলমহল উৎসবে যে 6 কোটি 7 কোটি টাকা করে বিলাচ্ছেন, কাদের টাকা? আমরা চাই না জঙ্গলমহল উৎসব, আমরা চাই না ধামসা মাদল, আমাদেরকে শিক্ষা দিন, তাহলেই হবে। কিন্তু আপনাদের কোথাও যেন মনে হচ্ছে যে না, এদেরকে এইভাবেই দিনের পর দিন ভুলিয়ে রাখা যাবে। এইভাবেই করতে করতে দেখবেন যে দেশটা হঠাৎ করে কোন দিন সিরিয়া লিবিয়া হয়ে যাবে। একবার খোঁজ নিয়ে দেখবেন তো, সিরিয়া লিবিয়ার যারা আধিকারিক, যারা বড় বড় অফিসিয়াল, তারা এখন কেমন আনন্দের দিন কাটাচ্ছে। কোনোদিনও ওইভাবে একটা সিস্টেম চলে না যে যেখানে সেই সিস্টেমের যারা মানুষজন তারা খারাপ থাকবে আর উপরের মানুষজন শুধু আরামে থাকবে। এটা হয় না। এটা আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, আপনারা যদি পলিটিক্যাল সায়েন্সের ন্যূনতম বিষয়গুলো জানেন, আপনারা দেখবেন কোথাও ইনজাস্টিস হচ্ছে। আপনারা যারা আধিকারিক আছেন, আপনারা যারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া যারা শুনছেন, আপনাদের মাধ্যমে আমরা বলছি আমরা আদিবাসীরা ভালো নেই। জঙ্গলমহল হাসছে না, আদিবাসীরা হাসছে না। আমরা অত্যন্ত পীড়ার মধ্যে আছি, আমরা অত্যন্ত দুঃখে আছি, আমরা অত্যন্ত কষ্টে আছি। আমরা আর কোথায় যাব? আমরা সেই বিশেষ কমিউনিটি নই যাদের পিছনে রাষ্ট্র নিজেই থাকবে এবং আমরা 8 দিন 10 দিন ধরে কোনো কিছু টেকা ছেকা করে বেড়াবো। আমাদের পিছনে কেউ নেই, আমাদের পিছনে কোনো জনপ্রতিনিধি নেই, আমাদের পিছনে কোনো ফিল্ম স্টার নেই, আমাদের পিছনে কোনো রকম মেন স্ট্রিম মিডিয়া নেই, আমাদের পিছনে আধিকারিকরাও নেই। তাহলে আদিবাসীরা কোথায় যাবে বলুন? এই যে হোস্টেলগুলো যে বন্ধ, হোস্টেলের ছাত্রছাত্রীরা যে থাকার সুযোগ পাচ্ছে না, কোনো কুক নেই, ইলেকট্রিক বিল দিতে বাধ্য করা হচ্ছে, জবরদস্তি যে ওয়েসি স্কলারশিপ এগুলো দেরিতে দেওয়া হচ্ছে, এগুলো আদিবাসীরা কোথায় গিয়ে বলবে? কাকে বলবে? এবারে কিছু আন্দোলন করলে কোনো কিছু যদি ভেঙে দেওয়া হয়, শুধু ওই অংশটা ছবি জুম করে দেখানো হবে, দেখুন আদিবাসীরা ভাঙচুর করলো। কোথায় কোন কালে আদিবাসীরা ভাঙচুর করেছে? দেখুন কোথাও একটা আপনাদের এটা মনে হচ্ছে না যে না আদিবাসীদের সাথে ইনজাস্টিস হচ্ছে? টাকার অভাব। যারা আদিবাসী নয় তারা কিনা কোনো কিছু একটা ফোরাম বা উৎসব করবে, তার জন্য 20 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো, যারা আদিবাসী তালিকার অন্তর্ভুক্তই নয়, স্বঘোষিত তারা আদিবাসী।
তারা নাকি স্বাধীনতার আগে আদিবাসী ছিল, তারপরে মাঝে হঠাৎ করে ভুলে গেছিল, তারপর হঠাৎ করে সেই 1993 সালে কয়েক দশক ওবিসি ক্যাটাগরির খিল খাওয়ার পরে ঠিক তুলে বলছে আমি আদিবাসী বটি, আমি আদিবাসী ছিলি। আজব বিষয়। সাংবিধানিক ভাবে তাও বা যদি সংবিধান বলে যে না আসলা পাখি, তাও বা যদি বলে, তাও বা যদি তারা আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হয়, তারপরে যদি আদিবাসীদের উন্নয়নের 20 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হয়, তাও বা মানা যায়। কোন দৃষ্টিভঙ্গি দিয়ে আদিবাসী হওয়ার আগেই তাদেরকে আদিবাসীদের উন্নয়নের 20 লক্ষ টাকা দেওয়া হলো? এর জবাব কারো কাছে আছে? জবাব কারো কাছে নেই, আর প্রশ্ন কেউ করছে না। ম্যাজিক চলছে। আমরা শুধু নিজেদেরটুকু যারা আমরা ভালো আছি দেখছি আর ভাবছি এইভাবেই চলবে। আমরা প্রশাসনকে বারবার এইভাবেই এটাই বলছি যে কোনো একটা অংশকে পিছিয়ে রেখে বা কাউকে পিছিয়ে রেখে দেশ এগোয় না। এইটা দেশের পরিকাঠামো হওয়া উচিত নয়। কোথাও যেন মনে হয় যে আমাদের এই হাজার হাজার বিপ্লবী যারা আত্মহত্যা দিয়েছিলেন, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল, কোথাও যেন মনে হচ্ছে সেটা বিফলে যাচ্ছে। কোনো এক সময় ইংরেজরা আমাদেরকে অত্যাচার করতো, আজ কোনো এক শ্রেণীর, কোনো এক বিশেষ শ্রেণী বলতে কোনো জাতি গোষ্ঠীর কথা বলছি না, কোনো বিশেষ টাইপের মানুষজন, ধূর্ত মানুষজন, তারা আমাদেরকে শোষণ করছে। আসুন আমরা আপনারা যারা আছি, যারা বিবেচক আছি, যাদের এখনো এই দেশের প্রতি ভালোবাসা আছে, তারা প্রত্যেকে একজোট হই এবং এই যে ইনজাস্টিস, এডুকেশন নিয়ে হোক, এই যে পানীয় জলের ব্যবস্থা নিয়ে হোক, বিভিন্ন গ্রামীণ শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে হোক, রাস্তাঘাট নিয়ে হোক, বা যে কোনো কিছু পাওনা নিয়ে হোক, এই ইনজাস্টিসের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। আমাদের কোথাও যেন মনে হয়েছে যে এইটা একটা গণতান্ত্রিক উপায়, সেই গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন করব এবং তার প্রতিরোধ করবো। তাও কোথাও যেন আমাদের মনে হলো এখানে আসতে গিয়ে অনেক দূরেই আমাদেরকে আটকে দেওয়া হলো। আমরা যেন বিশেষ কিছু একটা অচ্ছুত বা অপ্রিয় একটা কিছু জিনিস যাদেরকে অনেক আগে আটকে দেওয়া উচিত। আমরা শুরুতেই বলেছিলাম আমরা আদিবাসী অত্যন্ত সুশৃঙ্খল একটা জনগোষ্ঠী, এবং তারা যে সুশৃঙ্খল এবং তারা অত্যন্ত নম্র, বিনয়ী, ডাউন টু আর্থ, এবং এই দেশটাকে যারা নিজেদের দেশ বলে মনে করে, তারা কখনের জন্যই সেই রকম কোনো কাজ করবে না যাতে করে কেউ আহত হয় মানসিকভাবে বা শারীরিকভাবে। কাজে কোথাও যেন মনে হয়েছে পুলিশ প্রশাসন আদিবাসী ছাত্রছাত্রীদের প্রতি আর একটু সফট যদি হতেন, ভবিষ্যতে আর একটু সফট যদি হয়, তাহলে কোথাও ভালো হয়। এই খবর কি আপনাদের নেই যে অধিকাংশ যারা আছেন তারা ছাত্রছাত্রী, কেউ এখানে ডিম ভাত বা বিরিয়ানি খাওয়ার লোভে এখানে আসেন? এই বিষয়গুলো আপনারা একটু বিবেচনা করুন, আধিকারিকদের আপনারা একটু বলুন যে কি হচ্ছে বিষয়গুলো। কারণ এই দেশ এগিয়ে চলবে, আমরা এগিয়ে চলবো, আমাদের ছাত্রছাত্রী যারা একদম পিছিয়ে পড়া মানুষজন তারাও এগিয়ে চলবে, শিক্ষার অধিকার পাবে। এই ইস্যুগুলো নিয়ে আমাদের আন্দোলন। তো বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী যারা এখানে এসে উপস্থিত হয়েছে, তাদের বিভিন্ন ছোটখাটো যে সমস্যা 1 লাইনের বা 30 সেকেন্ডের যদি হয়, আমি ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব কোনো ধরনের রাগ ঢাক না রেখে বিনয়ের সঙ্গে এখানে বিভিন্ন আধিকারিক আছেন, বিভিন্ন নিউজ মিডিয়া আছেন, ওনাদের সামনে তোমরা বলো যে তোমাদের ঠিক কি সমস্যা আর কি হলে ভালো হয়। প্রশাসনের কাছে আর্জি, আমার মনে হয় এই বিষয়টা অত্যন্ত দরকার। আর একবার যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন নেতৃত্ববর্গ এখানে এসেছেন, যারা ছাত্রছাত্রী এইরকম একটা গুমট অদ্ভুত একটা ওয়েদারেও এসে দাঁড়িয়ে আছো এবং এই প্রতিকূল পরিস্থিতিতে তোমরা নিজেদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছো, তোমাদের আরেকবার কুর্নিশ জানিয়ে আডিয়াইমা সারাহা চালকাতে জোহার চালকাতে যা বক্তব্য অনুরোধ করবো।